আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদ, আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা এলফিজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যেখানে সেখানে মেডিকেল কলেজ করতে দেওয়া হবে না বলেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থী ও শিক্ষার মান বিবেচনায় নেওয়ার নির্দেশ। দেশে জনগণের সরকার থাকলে বিচার হতো নারী নির্যাতনের মন্তব্য নজরুল ইসলাম খানের। নুসরাতের খুনিদের বিচার হবে, এ বিষয়ে আলগা সোহাগ দেখাচ্ছে বিএনপি বলেছেন তথ্যমন্ত্রী। বিজিএমএ ভবন ভাঙার আনুষ্ঠানিকতা শুরু রাজুকের। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নের পর ভবন সিলগালা করে ভাঙার কাজ শুরু হবে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা। ফিরলেন মোসাদ্দেক, চমক আবু জায়েদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেডিকেল কলেজ যেখানে সেখানে করতে দেওয়া হবে না। এক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষার মান বিবেচনায় নিতে নির্দেশ দিয়েছেন তিনি। সেবা দেওয়ার ক্ষেত্রে রোগীদের প্রতি আরও যত্নবান হতে চিকিৎসকদেরকে নির্দেশ দেন। সেই সাথে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে জনগণকে সজাগ থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশে প্রথমবারের মতো শুরু হলো 5 দিনব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা স্বাস্থ্য খাতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। আমি যখন একটা হিসাব নিলাম, দেখলাম ছেলেদের গড় আয়ু একটু কম, মেয়েদের একটু বেশি। মেয়েরা আবার একটু বেশি বাঁচে, বোধহয় মেয়েরা বেশি কষ্ট সহিষ্ণু, সেই জন্য বোধহয় বেশি বাঁচে। এই জন্য আমি ছেলেদের বলবো যে আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে সচেতন হন এবং নিজেরা একটু ভালো থাকার চেষ্টা করেন, যাতে বেশি বাঁচতে পারেন। আমরা যখন কোনো একটা ডাক্তার তাদেরকে এক জায়গায় পাঠাই, পোস্টিং দিই, থাকার জায়গার অভাব থাকে, চলাফেরার অভাব থাকে, নানা রকম অসুবিধা থাকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে আমরা কিন্তু জিপ গাড়ি উপহার দিলাম। এই জিপ গাড়ি উপহারটা এই জন্য দিয়েছি যে সেখানে যেন এই প্রত্যেকটা উপজেলা হাসপাতাল থেকে যখন কেউ চিকিৎসা সেবা দিতে যাবে সেজন্য এই গাড়িটা ব্যবহার করতে পারে, সেটা মাথায় রেখে দিয়েছি। তবে আমি এখানে অনুরোধ করব, সবাইকে সবসময় যে গাড়িতেই চলতে হবে তা না, কেউ সাইকেলেও চলতে পারেন, সাইকেল স্বাস্থ্যের জন্য ভালো। আর অলিগলি ছোট রাস্তা, মানে একের গ্রাম্য পথ, সব জায়গায় কিন্তু জিপ চলবে না, সেখানে কিন্তু সাইকেলে করেও যেতে পারেন। আর সাইকেল যদি দিনে একবার চড়েন, আপনার শরীরের জন্য ভালো একটা এক্সারসাইজ হবে, স্বাস্থ্য ভালো হবে। মেডিকেল কলেজ দেওয়ার ক্ষেত্রে সরকার সতর্ক বলেও জানান প্রধানমন্ত্রী। আর মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও আমরা অবশ্যই বিবেচনা করতে হবে যে আমাদের কত ছাত্র, কত শিক্ষক, শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে। আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়, সেভাবে যত্রতত্র করতে দেওয়া যাবে না, মানসম্মত হতে হবে। শিক্ষাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অটিজম সচেতনতার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত ও মাঠ পর্যায়ের কর্মীদের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে সরকারি অ্যাম্বুলেন্স ও জিপ গাড়ির চাবি বিতরণ করা হয় অনুষ্ঠানে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য প্যারোলে যাওয়ার সিদ্ধান্ত দেননি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। একটি ইংরেজি পত্রিকার সংক্রান্ত খবরে প্রতিবাদও জানান মির্জা ফখরুল। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চান তারা। ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের মানববন্ধনে তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী রেখে তিলে তিলে শেষ করে ফেলা হচ্ছে। নুসরাত, সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ড সহ সকল হত্যা ও নারী নির্যাতনের বিচার চেয়ে বলেন, দেশে জনগণের সরকার থাকলে নারী নির্যাতনের বিচার হতো। বিএনপির সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত হবে ইতিবাচক, মন্তব্য তথ্যমন্ত্রী হাসনুল হক ইনুর। সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দেশবাসীর সাথে আওয়ামী লীগও সংসদে বিএনপিকে স্বাগত জানাবে। নুসরাত হত্যা বিষয়ে বিএনপি আলগা সোহাগ দেখাচ্ছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। তিনি জানান, নুসরাত হত্যাকাণ্ডের বিষয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এ ঘটনা যারা ঘটিয়েছেন তারা দুর্বৃত্তরা যে দলেরই হোক তাদের বিচারের আওতায় আনা হচ্ছে, বাকিদেরও আনা হবে বলে জানান তথ্যমন্ত্রী।
নুসরাত হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি প্রমাণ পাওয়া গেছে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নুসরাত অভিযোগ নিয়ে যাবার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিলে হয়তো তার এমন করুণ পরিণতি হতো না। দায়ী পুলিশ কর্মকর্তার বিচারও দাবি করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। নুসরাতের ঘটনায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তদন্তকারী সংস্থাকে দ্রুত প্রতিবেদন দাখিলের আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। নুসরাত হত্যা মামলাটি দ্রুত সময়ের মধ্যে শেষ করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি। বিজিএমইএ ভবন ভাঙতে অবশেষে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমানের নেতৃত্বে রাজউকের একটি দল বিজিএমইএ ভবনে যায়। পরে ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানকে ভবন থেকে সব মালামাল সরিয়ে নিতে 2 ঘণ্টা সময় বেঁধে দেন তিনি। রাজউকের ম্যাজিস্ট্রেট জানান, ভবনটি ভাঙার আগে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপর ভবনটি সিলগালা করে ভাঙার কাজ শুরু করবে রাজউক। এদিকে বিজিএমইএ ভবন ভাঙাকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিজিএমইএ ভবন অপসারণে আপিল বিভাগে দেয়া 1 বছর সময় শেষ হয়েছে 12 এপ্রিল। গত বছরে 2 এপ্রিল সর্বোচ্চ আদালত ভবনটি অপসারণে তৈরি পোশাক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-কে 1 বছর 10 দিন সময় দেয়। দর্শক, কারণ বাজারে বিজিএমইএ ভবন প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার এস এম ফয়েজ। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়েজ, বিজিএমইএ ভবন এই মুহূর্তে কি হচ্ছে, আর রাজউকের টিম আজ কতক্ষণ সেখানে থাকবেন এবং কি কি পদক্ষেপ নেবেন? জি, আপনি ঠিকই বলেছেন। সকাল থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এই বিজিএমইএ ভবন ভাঙার জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন। আমি যদি একটু ঠিক আমার পেছনে দেখাই যে আপনি ভবনটি দেখতে পাচ্ছেন, সেখানে রাজধানীর হাতিরঝিলে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবন ভাঙতে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে পুরো ভবনটি কখন কিভাবে ভাঙা হবে এই ব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেনি রাজউক। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়ে বিজিএমইএ ভবনে অবস্থান করে রাজউক কর্মকর্তা কর্মচারীরা। এরই মধ্যেই ভবনটির পানি, বিদ্যুৎ এবং টেলিফোন লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং মালামাল সরানোর জন্য তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে বিকাল 5টা পর্যন্ত। তার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা যারা আছেন তারা তাদের মালামাল সরিয়ে নেবেন। তারপরেই আসলে রাজউক তাদের ভবন ভাঙার বিষয়টি তারা আসলে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। তবে রাজউকের যে সমন্বয়হীনতা আছে সেটা আসলে গণমাধ্যমের সামনে স্পষ্ট। সে বিষয়টা হচ্ছে, খন্দকার অলিউর রহমান যেমনটা জানিয়েছেন যে রাজউক ইঞ্জিনিয়ার এবং হাতিরঝির যে প্রকল্প পরিচালক বা ইঞ্জিনিয়ার আছেন তাদের সমন্বয়ে একটি কমিটি করে কমিটির মাধ্যমে হাতিরঝির ভবনটি ভাঙার। ধন্যবাদ ফয়েজ, আপনি থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। বিশ্বকাপে ক্রিকেটে বাংলাদেশের দল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলের সবচেয়ে বড় চমকের নাম পেসার আবুজায়েদ রাহি। মোসাদ্দেক হোসেন ফিরলেও সুযোগ পাননি 2 পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। দলে আবুজায়েদ রাহি একমাত্র খেলোয়াড় যার ওয়ানডে অভিষেক হয়নি। ক্যারিয়ারে 5টি টেস্ট ও 3টি টি20 খেলেছেন এই তরুণ পেসার। বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলটির ওপর আস্থা রেখেছে নির্বাচকরা। ওই সিরিজে 13 জনই আছেন বিশ্বকাপ দলে। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। এছাড়া 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা মোসাদ্দেক হোসেন সৈকতও ফিরেছেন দলে। বিশ্বকাপ দল ঘোষণার শেষ তারিখ 23 এপ্রিল। তবে 23 মে পর্যন্ত দলে কেউ চোট পেলে তার পরিবর্তন আনা যাবে। অভিজ্ঞ ও ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনা করেই বিশ্বকাপের জন্য সম্ভাব্য সেরা দল বেছে নেওয়া হয়েছে, সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মেগাসিটি ঢাকার প্রাণকেন্দ্রকে 0 পয়েন্ট বা শহীদ নূর হোসেন চত্বর যে নামেই ডাকা হোক, বাংলাদেশের রাজনৈতিক ও ভৌগোলিক ক্ষেত্রে এর তাৎপর্য অনেক। পৃথিবীর বড় বড় শহরে এ ধরনের জায়গাকে ঘিরে যে নিদর্শন তৈরি করা হয়, এখানে নেই তেমন কিছুই। বিভিন্ন পর্যায়ে তাগিদ থাকলেও সরকারি পর্যায়ে এখন পর্যন্ত 0 পয়েন্ট বা শহীদ নূর হোসেন চত্বর নিয়ে কোনো ভাবনার তথ্য নেই। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহাদাত বাপ্পি। প্রতিটি দেশের থাকে নিজস্ব কিছু ল্যান্ডমার্ক, যা ওই দেশটিকে দেয় ভিন্ন নতুন উচ্চতার পরিচিতি। সিডনির অপেরা হাউস অস্ট্রেলিয়াকে দিয়েছে আলাদা পরিচিতি। নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্যের স্মারক।
লন্ডন ব্রিজ যুক্তরাজ্যের তেমনই ল্যান্ডমার্ক। চীনের তিয়েনানমেন স্কয়ার, ফ্রান্সের ট্রাফালগার স্কয়ারের মতো স্থাপনা বিশ্ব মানচিত্রে দেশগুলোর ঐতিহাসিক তাৎপর্যের প্রতীক। গুরুত্ব বিবেচনায় ঢাকার 0 পয়েন্ট নামে পরিচিত নূর হোসেন চত্বরটি বাংলাদেশের রাজনৈতিক ঘটনার সাক্ষী। রয়েছে এর ভৌগোলিক গুরুত্ব। দেশের প্রতিটি জেলার মাইলেজের হিসাবটা করা হয় এই 0 পয়েন্ট থেকেই। আর রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন্ত পোস্টার হয়ে আত্মদানের ঘটনাও ঘটে এখানে। স্বৈরাচার পতনের মাধ্যমে নতুন গণতন্ত্রের সুযোগ করে দেন শহীদ নূর হোসেন। এরপরেই মূলত এটির নাম হয় নূর হোসেন স্কয়ার। এর একদিকে ডাক বিভাগের প্রধান কার্যালয় বা জিপিও, সাথে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, রয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, গা ঘেঁষেই রাষ্ট্রের প্রশাসনের কেন্দ্র বাংলাদেশ সচিবালয়। আরেকদিকে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, অন্য পাশে নগর ভবন। আরও নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও একে ঘিরে নেই কোনো অবকাঠামোগত আয়োজন। দেশের নানা আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন চান নূর হোসেন চত্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি। নূর হোসেন চত্বর থেকে নূর হোসেনের প্রপার মর্যাদায়, শহীদ নূর হোসেনের মর্যাদা অনুসারে এটাকে রিবিল করা উচিত, এবং এটা যে আসলে নূর হোসেন চত্বর এটাও স্পষ্ট করে বলা উচিত। এবং সেখানে যে পোস্টার লাগিয়ে এটাকে কলুষিত করা হয়, এটা ঠিক নয়। নগরবিদদেরও দাবি জায়গাটির রাজনৈতিক ঐতিহাসিক মর্যাদা নিশ্চিত করার। এটা রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তো তিনি প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। এই ধারণাটাকেই, এই সত্যটাকেই তুলে ধরতে হবে, এবং সেটার জন্য আমরা যে স্থাপত্যিক বা ভাস্কর্য যাই করি, শৈল্পিক যে নির্মাণ, ওই ধারণাটাকেই, গণতান্ত্রিক মূল্যবোধটাকেই কিছুটা বিমূর্ত, কিছুটা আধা বিমূর্ত বা শিল্পীরা যেটা মনে করবেন, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হবে। চাইলে বর্তমান সরকারের পক্ষে এটি অনায়াসে বাস্তবায়ন সম্ভব বলে মত তাদের। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যেখানে শহীদ হন নূর হোসেন, সেই জায়গাটি নামে মাত্র নূর হোসেন হিসেবে পরিচিত। গুলিস্তানের এই স্থানটিকে সবাই চেনে 0 পয়েন্ট হিসেবে। পৃথিবীর অনেক দেশে গণতান্ত্রিক স্কয়ারগুলোকে খুব জাঁকজমকপূর্ণ করা হলেও বাংলাদেশে তাকে বলি গোল চত্বর। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। গাড়ি প্রস্তুতকারী আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশের পাটের প্রতি ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছে। গাড়ির ভেতরের অংশ পরিবেশ বান্ধবভাবে তৈরি করতে তারা ব্যবহার করছে পাট। ফ্রান্সের নেটঅফ ফাইবার নামে গাড়ির ভেতরের অংশ প্রস্তুতকারী এক প্রতিষ্ঠান বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি এই আগ্রহকে স্বাগত জানাচ্ছে। ফ্রান্স ঘুরে এসে রিপোর্ট করছেন শারমিন ইব্রাহিম। গোল্ডেন ফাইবার বা সোনালী আঁশ নামে গৌরবান্বিত এক অধ্যায় ছিল পাটের। বাংলাদেশে পাটের ভালো ফলন হওয়ায় ব্রিটিশ আমলে এ অঞ্চলে গড়ে ওঠে বড় বড় পাটকল। কিন্তু কালের বিবর্তনে পাটকলগুলো হয়ে ওঠে সরকারের গলার কাঁটা, পাট হয়ে ওঠে কৃষকের গলার ফাঁস। এরই ধারাবাহিকতায় 2002 সালের 30 জুন বন্ধ করে দেয়া হয় এশিয়ার বৃহত্তম পাটকল আদমজি। বাংলাদেশে হারিয়ে যায় পাটের গৌরব। এমনই যখন অবস্থা, তখন উন্নত দেশগুলো আগ্রহী হয়ে উঠেছে পাটের প্রতি। তার অন্যতম উদাহরণ ফ্রান্স। ফ্রান্সের নরম্যান্ডি শহরে নেটঅফ ফাইবার নামে এই প্রতিষ্ঠানটি তৈরি করে গাড়ির ভেতরের বিভিন্ন অংশ। তার মধ্যে রয়েছে ড্যাশবোর্ড, দরজার প্যানেল, সিট কভার, স্পেয়ার হুইল কভার, গাড়ির সিলিং কভার সহ অন্যান্য অংশ। আর এসবই তারা তৈরি করছে পাটের আঁশ দিয়ে। পাটের আঁশ ছাড়াও ফ্লেক্স বা লিনেন, হেম্প এবং কেনাফ বা মেস্তার মতো প্রাকৃতিক আঁশ দিয়েও গাড়ির ইন্টেরিয়র অংশগুলো তারা তৈরি করে থাকেন। তবে এসব পণ্যের তুলনায় পাট কিছুটা সস্তা, কিন্তু শক্তিশালী প্রাকৃতিক আঁশ হওয়ায় এই কোম্পানিটি বাংলাদেশের পাটের প্রতি আগ্রহী। বাংলাদেশ থেকে এরই মধ্যে আমরা পাট এনে কাজ শুরু করেছি। প্রতি বছর প্রায় 1400 টন পাট আমদানি করছি। বাংলাদেশের পাটের মান অনেক ভালো, আর এটি ফ্লেক্সের তুলনায় দামও কম। তাই আমরা বাংলাদেশ থেকে আরও বেশি পাট আমদানি করতে আগ্রহী। নেটঅফ ফাইবারের প্রধান নির্বাহী আরও জানান,
গাড়ির ইন্টেরিয়র তৈরিতে আগে ফাইবার গ্লাস ব্যবহার হতো, কিন্তু ফাইবার গ্লাস রিসাইকেল করা যায় না। আর তা পরিবেশ বান্ধব না হওয়ায় ৯০ দশকের পর থেকে গ্রিন অল্টারনেটিভ হিসেবে পাট ও ফ্লেক্সের মতো প্রাকৃতিক পণ্য ব্যবহার শুরু হয়। বাংলাদেশের পাটের ভবিষ্যৎ অনেক ভালো। আমরা আরো কিছু কাজ করতে চাই দেশটির সাথে। এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে আমরা বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগেও কাজ করতে পারি, কিন্তু তা এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন নেটআপ ফাইবারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানাচ্ছে। বর্তমানে সারা বিশ্বব্যাপী ন্যাচারাল ফাইবার যেটা পাট পণ্যের মধ্যে পাওয়া যাচ্ছে, সেই পাট পণ্যটার বা পাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটার একটা দারুণ পটেনশিয়াল ডিমান্ড সারা ওয়ার্ল্ডব্যাপী শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আশাবাদী যে কনসার্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে পাটের যুগ উপযোগী যে চাহিদা ভিত্তিক যে উৎপাদন, সেখানে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। বাংলাদেশি পাট রপ্তানিকারকদের এক হিসেবে দেখা গেছে BMW, মার্সিডিজ বেঞ্জ সহ বিশ্বের নামি দামি গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলোর কাছে বর্তমানে বাংলাদেশ পাট রপ্তানি করছে। এই কোম্পানিগুলোর পাটের মতো প্রাকৃতিক আঁশ বছরে প্রয়োজন হয় ৮০,০০০ থেকে ১ লাখ টন, সেখানে বাংলাদেশ রপ্তানি করছে মাত্র ১০ থেকে ১২,০০০ টন পাট। ন্যাটকেপেসিও আরও বলেন, বাংলাদেশের পাটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, কিন্তু সেক্ষেত্রে দাম এবং মান ভালো রাখতে হবে। তার পরামর্শ সরকার এবং প্রডিউসারদের ঠিকভাবে মান এবং প্রাইসের দিকে মনোযোগ দিতে হবে। শারমিন রিনভি, বাংলাভিশন, প্যারিস, নরম্যান্ডি। দর্শক দেখছিলেন শারমিন রিনভির রিপোর্টে। এবার নিচ্ছি সিভি স্টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় নৌযান শ্রমিকদের একাংশের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু। বজ্রসহ বৃষ্টি ও ধূলিঝড়ের কবলে পড়ে পাকিস্তানে ২৫ জনের মৃত্যু, আহত শতাধিক। আপনারা দেখছেন স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। কেন্দ্র থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও ১১ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় অনির্দিষ্টকালে কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকদের একাংশ। খোরাকি ফ্রি করা সহ ১৩ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে সারা দেশে লাইটার জাহাজে পণ্য পরিবহন ও খালাস বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে খুলনা ও মংলা সহ সারা দেশে নৌপথে পণ্য পরিবহন। চরম ভোগান্তিতে পড়েছে আমদানি রফতানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ সহ ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, নদীর রক্ষা সহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি পালন করছে তারা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দেলাওয়ার হোসেন জানিয়েছেন, ঢাকায় যে বৈঠক হয়েছে সেখানে তাদের কেউ উপস্থিত ছিলেন না। এদিকে ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ও ঢাকা রুটে কোনো লঞ্চ সেরে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ধর্মঘটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরেও। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বজ্রসহ বৃষ্টি ও ধূলিঝড়ের কবলে পড়ে সোমবার পাকিস্তানে ২৫ জন মারা গেছে, আহত হয়েছে শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য স্থাপনা। কয়েকদিনে টানা বৃষ্টিতে দেশটির পশ্চিম, মধ্য ও উত্তরাঞ্চলে মাটির তৈরি ঘরবাড়িগুলো ভেঙে গেছে। পাঞ্জাবে ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে করাচিতে ধূলিঝড়ে ৪ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ঝড়ের কবলে পড়ে ৪ মাঝি এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নৌ নিরাপত্তা বিভাগ। মাথায় আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় জিন্না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩ জন মারা গেছে। নারী ও শিশুসহ আহত অবস্থায় শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভারী বৃষ্টি আর ঝোড়ো বাতাসে গাছ উপড়ে গেছে। তো পরে সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।